প্রিয় শিক্ষার্থী বৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা নিশ্চয়ই জানি করোনাকালীন এই ক্রান্তিকালে আমাদের শিক্ষা কার্যক্রম কোনোভাবেই যাতে বিঘ্ন না ঘটে, এটিকে চলমান রাখবার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই অনলাইন ক্লাসটির আয়োজন করা হয়েছে। আমি তোমাদের সবাইকে স্বাস্থ্যবিধি, সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে যে বিষয়টি আলোচিত হবে তা মার্কেটিং বিষয়ের তৃতীয় বর্ষের স্টুডেন্টদের জন্য। আমি আবারও বলছি, আজকের যে বিষয়টি আলোচিত হবে তা মার্কেটিং তৃতীয় বর্ষের স্টুডেন্টদের জন্য প্রযোজ্য। কোর্স কোড 232301। আমি আবারও বলছি, কোর্স কোড 232301, প্রিন্সিপালস অফ মার্কেটিং 2, বাজারজাতকরণ নীতিমালা 2, প্রিন্সিপালস অফ মার্কেটিং 2 এর আজকে লেকচার নাম্বার 6 আর লেকচার নাম্বার 6 এ যেটি শিরোনাম নির্ধারণ করা হয়েছে সেটি অত্যন্ত ইন্টারেস্টিং এবং আনন্দদায়ক। আশা করি তোমরা এটি উপলব্ধি করবে এবং উপভোগ করতে পারবে। সেটি হলো মার্কেটিং লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। চলো আমরা গিয়ে দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি 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 তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন, লেকচারার, মার্কেটিং বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখি আজকের আলোচনা। অধ্যায় পরিচিতি। আমরা অধ্যায় পরিচয় পর্বের শুরুতেই যদি প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা যদি এই স্লাইডটি আমরা দেখি, স্লাইড থেকে আমরা নিশ্চয়ই কিছু সম্যক ধারণা এতক্ষণে পেয়েছি যে আজকে আসলে যে বিষয়টি আলোচিত হতে যাচ্ছে সেটি মার্কেটিং লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। মার্কেটিং লজিস্টিক্স, মার্কেটিং অনেক হিউজ, অনেক একটা কনসেপ্ট। এর জন্য অবশ্যই অনেক লজিস্টিক্স দরকার এবং সাপ্লাই চেইন যেটি আছে, আমাদের সরবরাহ শিকল যেটি আছে, সাপ্লাইয়ের যে চেইন আছে, সেটিকে অবশ্যই আমাদের ম্যানেজমেন্ট করবারও যে বিষয়টি আমাদের করতে হবে। যদি তা না করতে পারি সুস্থভাবে, তাহলে মার্কেটিংয়ের যে ভিশন মিশন, প্রতিষ্ঠানের যে ভিশন মিশন, গোলস অ্যান্ড অবজেক্টিভস আছে, সেটি কোনোভাবেই ফুলফিল হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জন্য অবশ্যই আমাদেরকে এটি জানতে হবে, মার্কেটিং লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। চলো আমরা গিয়ে দেখি তাহলে আজকে লেকচারের বিষয়টি। আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে আমাদের সিলেবাস আছে, তো সেই সিলেবাসে আমরা যদি দেখি, সিলেবাসটা ঠিক এরকম নির্ধারণ করা হয়েছে। আচ্ছা, ওকে। সিলেবাসটির দিকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব যে নেচার অ্যান্ড ইম্পর্টেন্স, নেচার অ্যান্ড ইম্পর্টেন্স অফ মার্কেটিং লজিস্টিক্স, গোলস অফ লজিস্টিক্স সিস্টেম, এরপরে যেটি দেখব মেজর লজিস্টিক্স ফাংশনস, তারপরে আমরা যেটি দেখব ইন্টিগ্রেটেড লজিস্টিক্স ম্যানেজমেন্ট। তাহলে এই চারটি বিষয় নিয়ে আমরা আজকের এই চ্যাপ্টারটি, আজকের এই লেকচারটি আলোচনা করব। আশা করি এটি উপলব্ধিকর হবে এবং এনজয়েবল হবে। এটি আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসভুক্ত যে বিষয়টি, সেটি আমরা দেখলাম। সিলেবাসে ইংলিশ মিডিয়াম আছে, তাই এটি ইংলিশ মিডিয়ামে উল্লেখ করা আছে। চলো এই সিলেবাসটি যদি আমরা একটু বাংলা মিডিয়াম দেখি তাহলে কেমন হয়। চলো দেখি তাহলে। আমরা যদি বাংলায় দেখি, মার্কেটিং লজিস্টিক্স, শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখেছি মার্কেটিং লজিস্টিক্স সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। সিলেবাসের অংশটুকু যদি বাংলায় বলি ঠিক এরকমটি হবে। বাজারজাতকরণ লজিস্টিক্সের প্রকৃতি ও গুরুত্ব, অর্থাৎ নেচার অ্যান্ড ইম্পর্টেন্স, অর্থাৎ প্রকৃতি ও গুরুত্বের কথা বলা হচ্ছে মার্কেটিং লজিস্টিক্সে। আবার একইভাবে মার্কেটিং লজিস্টিক্স অর্থাৎ বাজারজাতকরণ যে লজিস্টিক্স আছে, এর লক্ষ্য সমূহ, লক্ষ্যগুলো কি সেটি সিলেবাসের বিষয়। তারপরে যেটি সেটি হলো বাজারজাতকরণ লজিস্টিক্স ফাংশন তথা বাজারজাতকরণ
লজিস্টিক্সের কার্যাবলী কি গুলো কি কি সেগুলো আমরা দেখব। এরপরে সবশেষে চ্যাপ্টারের শেষ দিকে যে বিষয়টি আলোচনার শেষের দিকে যেটি আলোচনা হবে সেটি সমন্বিত বাজারজাতকরণ লজিস্টিক্স ব্যবস্থাপনা, অর্থাৎ ইন্টিগ্রেটেড মার্কেটিং লজিস্টিক্স ম্যানেজমেন্ট, সেটি আমরা দেখব। তাহলে আমরা কি এই যে আমাদের যে সিলেবাসটুকু রয়েছে ইংলিশ মিডিয়াম, সেই সিলেবাসের সহজ সরল বাংলা আসলে আমরা যদি দেখি তাহলে এগুলো ঠিক এরকমই হবে। তাহলে প্রথমে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যেটি দেখতে হবে বাজারজাতকরণ লজিস্টিক্সের প্রকৃতিটা কি এবং এর গুরুত্ব কি। চলো আমরা দেখি বাজারজাতকরণ লজিস্টিক্স অর্থাৎ মার্কেটিং লজিস্টিক্সের ইম্পর্টেন্সটা কি। তো সেটি দেখার আগে আমাদের যে বিষয়টি একটু জানতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটি যে লজিস্টিক্স কি, আসলে লজিস্টিক্স কাকে বলে। এটি ছোট্ট করে ইংরেজি সংজ্ঞা দেওয়া আছে, এটি আমি তোমাদেরকে বাংলাতেও অবশ্য বুঝিয়ে দিব আশা রাখি। তো চলো দেখি লজিস্টিক্স কাকে বলছি। লজিস্টিক্স মিন্স হ্যাভিং দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট প্লেস অ্যাট দ্য রাইট টাইম। কি চমৎকার একটি সংজ্ঞা এখানে লজিস্টিক্সের দেওয়া হয়েছে। আমরা অনেক সময় বিভিন্ন সময়ে মার্কেটিংয়ে আসলে এই কথাগুলো আমরা শুনে থাকবো। আমরা অনেক সময় এটি শুনে থাকি, সেটি হলো যে মার্কেটিং লজিস্টিক্স বলতে রাইট থিং রাইট প্লেস রাইট টাইম, মানে যেখানে যে জিনিসটি থাকার ঠিক সেখানে সেই জিনিসটি রাখতে হবে। সেটি যদি রাখা হয় তাহলে সেটিকে বলবো লজিস্টিক্স। আবার যে জায়গাতে যে জিনিসটি রাখার সেই জায়গাতে অর্থাৎ রাইট প্লেসে সেই জিনিসটি রাখতে হবে অ্যাট রাইট টাইম, মানে সঠিক সময়ে সঠিক জায়গাতে সঠিক জিনিসটি যদি আমি স্থাপন করতে পারি, রাখতে পারি, প্রোভাইড করতে পারি, সার্ভ করতে পারি, সবকিছু মিলাই আসলে আমি বলবো যে এটি আসলে লজিস্টিক্সের কাজ হয়েছে। তাহলে লজিস্টিক্স মানে কি, যে সঠিক সময়ে নির্দিষ্ট সময়ে সঠিক সময়ে সঠিক জিনিসটাকে সঠিক জায়গাতে ঠিক মতো যদি স্থাপন করতে পারি, প্রোভাইড করতে পারি, সার্ভ করতে পারি, তবে সেটিকে আমরা লজিস্টিক্স বলি। আমরা তো অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানের আমরা কার্যক্রম তোমরা নিশ্চয়ই দেখেছ। ধরো একটা বেবির বার্থডে হয়েছে, হ্যাঁ, এক্সাম্পল স্বরূপ আমরা যদি বলি বেবি বার্থডে, হ্যাঁ, তো বেবি বার্থডেতে বিভিন্ন ধরনের ফাংশনস গুলো হয়ে থাকে, তাই না? তো ফাংশনস গুলোর ক্ষেত্রে কিছু লজিস্টিক সাপোর্ট দিতে হয়। তো লজিস্টিক সাপোর্ট কি, গেস্টদেরকে ইনভাইট করা, হ্যাঁ, তারপরে গেস্টরা যখন নির্দিষ্ট ডেটে আসবেন তাদেরকে রিসিভ করা, ইতোমধ্যে কিছু কাজ সম্পন্ন করতে হয়, যেমন হয়তো খাবার দাবারের ব্যবস্থা সঠিকভাবে হয়েছে কিনা সেটি, আবার গরম গরম খাবার সার্ভ করা, হ্যাঁ, সবকিছু মিলিয়ে বার্থডে কেক সঠিক সময়ে সেটি কেক কাটা বা এরকম কিছু, বা দোয়ার একটি অনুষ্ঠান করা, সেই বিষয়গুলো আসলে বলা হচ্ছে যে বার্থডে এই বিষয়টা যদি যেদিন বার্থডে তার ঠিক পরের দিন যদি অ্যারেঞ্জ করা হয় তাহলে কি হবে, তাহলে সেটি অবশ্যই কি হবে না, সঠিক সময়ে হবে না। হুম। তো এই জন্য বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বার্থডের দিনে কাউকে গিফট উপহার কারো কাছে যেরকম গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে পরের দিনে যদি সেই গিফট দেওয়া হয় ঠিক ততটা বেশি উপলব্ধিকর বা সুখকর হয় না। হ্যাঁ হয়, অবশ্যই হয়, কিন্তু ঠিক সেরকম কিছু না। এই জন্য বলা হচ্ছে যে লজিস্টিক্স এমন একটা জিনিস, যেমনটি আমরা দেখলাম যে বার্থডে অনুষ্ঠানটাকে সেলিব্রেট করবার জন্য কিছু সাপোর্ট দিতে হয়েছে, সব কাজ ঠিকঠাক মতো হয়েছে কিনা, সঠিক সময়ে হয়েছে কিনা, সঠিক জায়গাতে হয়েছে কিনা, এই সব কিছু মিলাই আসলে এগুলোকে আমরা বলবো লজিস্টিক্স। অনেক সময় বলি না লজিস্টিক্যাল সাপোর্ট দিতে হবে, সেই লজিস্টিক্সই আসলে এটি। এটি হলো সায়েন্স অফ প্ল্যানিং, অর্গানাইজিং অ্যান্ড ম্যানেজিং অ্যাক্টিভিটিস দ্যাট প্রোভাইড গুডস অর সার্ভিসেস। হুম। তাহলে বলা হচ্ছে লজিস্টিক্স ওয়ার্ল্ড 1997-এ বলা হয়েছে যে এটা আসলে একটা সায়েন্স, এটা একটা বিজ্ঞান। কিসের কিসের বিজ্ঞান? প্ল্যান করার একটা বিজ্ঞান, অর্গানাইজিং এর, হ্যাঁ, অর্থাৎ পরিকল্পনা, অর্গানাইজিং, হ্যাঁ, ম্যানেজিং, এই অ্যাক্টিভিটিস গুলোর একটা সায়েন্স। খুব চমৎকার একটি সংজ্ঞা দেওয়া হয়েছে এখানে লজিস্টিক্সের। চলো শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি যে লজিস্টিক্সের গুরুত্ব কি। লজিস্টিক্সের অত্যন্ত বেশি গুরুত্ব আছে, অনেক গুরুত্ব আছে লজিস্টিক্স সিস্টেম। তো এখানে যদি আমরা গুরুত্ব দেখি লজিস্টিক্সে, লজিস্টিক্স কেন দরকার, হ্যাঁ, লজিস্টিক্স কি কি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, লজিস্টিক্সের প্রয়োজনীয়তা কি, আমরা এই চিত্রের মাধ্যমে
আসলে অত্যন্ত সুচারুরূপে কিন্তু বিষয়গুলো খুব সহজে আমরা উপলব্ধি করতে পারবো যে আসলে কেন আমাদের লজিস্টিক্স প্রয়োজন হয়। দেখো, প্রথমে আমরা যদি ডান পাশ থেকে আমরা যাই, দেখবো ইনভেন্টরি ম্যানেজমেন্ট। হুম, ইনভেন্টরি ম্যানেজমেন্ট আমার যে মজুদ আছে, মজুদ মাল আছে, তো মজুদ মাল সঠিক সময়ে আমার ওয়্যার হাউসে ঢুকছে কিনা, ওয়্যার হাউস থেকে যখন বের হচ্ছে, এক্সিট হচ্ছে, সেটি সঠিক সময়ে হচ্ছে কিনা, মানে এই যে এন্ট্রি এবং এক্সিট এটি সঠিকভাবে হচ্ছে কিনা, এগুলো যদি আমরা কি করি, সঠিকভাবে এগুলো হিসাব না রাখি, তাহলে কিন্তু কি হবে না, সঠিক সময়ে সঠিক জায়গাতে সঠিক পণ্য পৌঁছানো সম্ভব হবে না। এই জন্য কিন্তু ইনভেন্টরি ম্যানেজমেন্টের কাজটিও কিন্তু লজিস্টিক্স এর একটি কাজ। হ্যাঁ, তো লজিস্টিক্স এই কাজটা করে থাকে। সুতরাং লজিস্টিক্স এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ করে থাকে। তোমরা আশা করি সেটি বুঝতে সক্ষম হয়েছো। একইভাবে লজিস্টিক্স এর মধ্যে আরেকটা কি কাজ করা যেতে পারে, লজিস্টিক্স ট্রান্সপোর্টেশনের যে বিষয়টি সেটি কিন্তু এনশিওর করে লজিস্টিক্স এর মাধ্যমে। দেখো, তুমি কোনো একটা জিনিস কোনো একটা জায়গায় সরবরাহ করবে, তো সেক্ষেত্রে যদি আমরা ট্রান্সপোর্টেশনটা সঠিক সময়ে না দিতে পারি, সঠিক সময়ের মধ্যে যদি সেটা পৌঁছে দিতে না পারি, ধরো বার্থডেতে, আমি একটু আগে উদাহরণ দিয়েছিলাম তোমাদেরকে, বার্থডেতে তোমাদের ছোট বোন যদি বার্থডে সেলিব্রেট করার সময় তোমার কাছে একটি আবদার করে যে আমাকে এবার বার্থডেতে কি খাওয়াতে হবে, পিৎজা খাওয়াতে হবে, তো পিৎজা নিশ্চয়ই তোমাকে গরম গরম সার্ভ করতে হবে। তো সেটির ক্ষেত্রে কি করতে হবে, দ্রুত বেসিসে ট্রান্সপোর্টেশন অ্যারেঞ্জ করতে হবে। তো এই যে ট্রান্সপোর্টেশনের কাজটা, এটাও কিন্তু একটা লজিস্টিক্যাল, মানে ওই বার্থডে কেক অথবা বার্থডে পিৎজাটি তোমার বোনের কাছে সরবরাহ করবার জন্য আরেকটা লজিস্টিক্যাল ব্যাপার, সেটি হলো ট্রান্সপোর্টেশন। তাহলে লজিস্টিক্স এর অন্যতম আরেকটা গুরুত্ব হলো কি, ট্রান্সপোর্টেশনের বিষয়টা লজিস্টিক্স থেকে থাকে। তারপরে স্টোরেজ অ্যান্ড ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, একটু আগে আমরা যেটি বলছিলাম যে সঠিক সময়ে সঠিকভাবে ওয়্যার হাউসে যদি এই পণ্যটাকে, আমাদের যে ইনভেন্টরি আছে সেটিকে যদি সংরক্ষণ করা না হয়, তাহলে সেটি কি নষ্ট হতে পারে, ওয়েস্টেজ হতে পারে, তাহলে সেটি কোম্পানির জন্য অবশ্যই সুখকর হবে না, ভালো হবে না, কস্ট ইফেক্টিভও হবে না। আবার ম্যাটেরিয়ালস গুলোকে যত সঠিকভাবে হ্যান্ডলিং এর যে বিষয়টি, সেটিও আমাদের দেখতে হবে, সেটিও খেয়াল রাখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধু। এটিও কিন্তু লজিস্টিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। লজিস্টিক্স আর কি করে, প্যাকেজিং এর যে কাজটি সেটি করে থাকে। লজিস্টিক্স ইনফরমেশন প্রসেসিং করে। প্যাকেজিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় লজিস্টিক্স এর ক্ষেত্রে। কেননা প্যাকেজিং যদি এখন ইদানিং অ্যাট্রাক্টিং না হয়, লুক্রেটিভ যদি না হয়, কনজুমারকে যদি মোটিভেট করবার মতো যদি না হয়, ইন্সপায়ারিং যদি না হয়, তাহলে কিন্তু আসলে প্রোডাক্টটি সঠিক কাস্টমার খুব তাড়াতাড়ি সেটিকে কেনার প্রতি আগ্রহ প্রকাশ করবে না। এই জন্য প্যাকেজিং আরেকটা গুরুত্বপূর্ণ দিক, যেটি লজিস্টিক্স এর মাধ্যমে সরবরাহ করা হয়। আবার বলা হচ্ছে ইনফরমেশন প্রসেসিং। তো ইনফরমেশন প্রসেসিং শব্দের বাংলা অর্থ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে ইনফরমেশন প্রসেসিং শব্দের অর্থ হলো যে আমার তথ্য উপাত্ত যেগুলো আছে সেগুলোকে প্রসেস করা, বিশ্লেষণ করা। দেখো, সব ধরনের তথ্যই তো মার্কেটিং ম্যানেজার হিসাবে আমাদের প্রয়োজন হয় না, তাই না? কিছু কিছু র র যেগুলো ফ্যাক্ট অ্যান্ড ফিগার আছে সেগুলোকে আমরা বাদ দিই যেগুলো জাস্ট আমার দরকার, ঠিক সেটুকুই মার্কেটিং ম্যানেজারের কাছে সাবমিট করতে হবে। তো এই কাজটিও কিন্তু লজিস্টিক্স করে থাকে, ইনফরমেশন প্রসেসিং এর কাজ। সুতরাং লজিস্টিক্স এক্ষেত্রেও কিন্তু ব্যাপক এবং গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে, তাই নয় কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, অবশ্যই। ডিমান্ড ফরকাস্টিং, ডিমান্ড ফরকাস্টিং লজিস্টিক সিস্টেমের মধ্যে আরেকটা রয়েছে ডিমান্ড ফরকাস্টিং। অর্থাৎ ধরো সে ফর এক্সাম্পল, গত বছর ওয়ালটনের ফ্রিজ বিক্রি হয়েছে 2000টি। এবছর যদি ঈদে কেমন হবে সেটা গত বছরের বিষয়টাকে মাথায় নিয়ে এবছর কিন্তু ওয়ালটনকে প্রোডাকশনে যেতে হবে। ধরো এবছর যদি চাহিদা বেশি হয়, অবশ্যই সেক্ষেত্রে হয়তো 2200টি, 2500 বা 3000 ফ্রিজ তাদেরকে প্রোডাকশনে যেতে হতে পারে। তো এই জন্য আমাকে ডিমান্ড ফরকাস্ট করতে হবে। কিংবা এরকম যদি হয় যে এবছর আমার ন্যাচারাল ক্যালামিটিস হয়েছে দেশে, মানুষের এবার করোনা, তোমরা নিশ্চয়ই জানো করোনাকালীন সময় মানুষ ঘর থেকে বের হয় না। ঠিক সেই মুহূর্তে গত বছরের বিষয়টি বিবেচনায় নিয়ে যদি ওয়ালটন প্রোডাকশনে যায়, তাহলে অবশ্যই ব্যবসায়িক সফলতা আসবে না। কারণ করোনাকালীন সময় অনেক সময় দেখা গেছে যে মানুষ ঘর থেকে বের হয় না, আর প্রোডাক্ট কেনা তো কিছুটা দূরের কথা। যদি একেবারেই প্রয়োজন না হয়েছে তখন কিন্তু, যদি না হয় তাহলে কিন্তু ঘর থেকে বেরোয়। এই জন্য বলা হচ্ছে যে ডিমান্ড ফরকাস্টিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ লজিস্টিক্সের ক্ষেত্রে। লজিস্টিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ হলো, দিক হলো ডিমান্ড ফরকাস্টিং করে থাকে। এই জন্য লজিস্টিক্সের একটা ব্যাপক গুরুত্ব আছে।
তাহলে আমরা আবার যদি দেখি পার্চেজিং এর ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা এরা পালন করে থাকে। আবার বলা হচ্ছে পার্চেজিং তো তোমরা জানতেই পারছো যে পার্চেজিং বলতে ক্রয় কার্যক্রমকে বোঝানো হচ্ছে। আবার ফ্যাসিলিটি লোকেশন, হ্যাঁ রাইট, ফ্যাসিলিটি লোকেশনের ক্ষেত্রেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। প্রোডাকশন প্ল্যানিং, প্রোডাকশন কি হবে প্ল্যান করতে হবে, হ্যাঁ, প্রোডাকশন প্ল্যানিং যদি না থাকে, আমি কি প্রোডাক্ট করতে যাচ্ছি, শেপটা কেমন হবে, সাইজটা কেমন হবে, এটা ডিজাইনটা কেমন হবে, ডিটেইল যদি প্ল্যানিং না থাকে তাহলে আসলে আলটিমেটলি প্রোডাকশনের যে সফলতা সেটি তো অ্যাচিভ হবে না, গেইন হবে না। এই জন্য বলা হচ্ছে প্রোডাকশন প্ল্যানিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যেটা লজিস্টিক্স ডিল করে থাকে। এই জন্য লজিস্টিক্সের আরো ইম্পর্টেন্ট একটা গুরুত্ব আছে সেটি প্রোডাকশন প্ল্যানিং এর ক্ষেত্রে। আদার অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকতে পারে, বিভিন্ন ডিপার্টমেন্টগুলোর সাথে একটা সমন্বয় সাধনের বিষয় থাকতে পারে, হুম, ফাইন্যান্সিং এর যে বিষয়গুলো সেগুলো থাকতে পারে, হ্যাঁ। তো এই বিষয়গুলো আদার অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে যায়। আর কাস্টমার সার্ভিস কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সবশেষে, সেটি হলো যে আমরা যদি লজিস্টিক্যাল সাপোর্ট গুলো সঠিকভাবে দিতে না পারি, তাইলে আলটিমেটলি কাস্টমাররা কিন্তু স্যাটিসফাই হবে না যদি না দিতে পারি। আর যদি সঠিকভাবে দিতে পারি তাহলে কিন্তু কাস্টমাররা স্যাটিসফাই হবে, কাস্টমাররা লয়াল হবে, হুম, তোমার প্রোডাক্টের প্রতি, তারপরে তোমার কোম্পানির প্রতি তারা লয়াল হবে, অনুগত হবে, হ্যাঁ, কোম্পানির প্রতি একটা ফেইথ বাড়বে, কোম্পানির গুডউইল বেড়ে যাবে। তো আর যদি কি হয়, কাস্টমার সার্ভিস ঠিকমতো সঠিকভাবে যদি প্রোভাইড করা না হয়, তাহলে কিন্তু উল্টোটা হতে পারে, ব্যবসায়িক ভিশন মিশন গোলস অবজেক্টিভস যেগুলো সেট করা হয়েছে বিজনেসের, সেগুলোর কোনোটি কিন্তু অ্যাচিভ হবে না। অ্যাচিভ না হলে ব্যবসাও রান করানো সম্ভব হবে না। এই জন্য লজিস্টিকে গুরুত্ব অত্যন্ত বেশি পরিমাণে লজিস্টিক্সের গুরুত্ব রয়েছে। তো তাহলে এতক্ষণ আমরা দেখবার চেষ্টা করলাম যে লজিস্টিক্স আসলে আমাদের কি কি ক্ষেত্রে হেল্প করে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাই না? তো চলো দেখি পরে আসলে কি আলোচনা হবে। মেজর লজিস্টিক্স ফাংশন। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা লজিস্টিক্স কি কি গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পন্ন করে থাকে সেগুলো আমরা দেখবার চেষ্টা করব। তো লজিস্টিক্স তো আমরা দেখি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। যেমন প্রথমটি এখানে বলা হচ্ছে অর্ডার, আমরা যে অর্ডার নিই, হ্যাঁ, কোম্পানি যে অর্ডার নেয়, এটা কিন্তু প্রসেস করে থাকে লজিস্টিক্স। মানে লজিস্টিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজের মধ্যে হলো যে অর্ডার প্রসেস করা। তো অর্ডার প্রসেস করার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অ্যাঙ্গেলে গিয়ে আসলে এই লজিস্টিক্সটা কার্যক্রম সম্পন্ন করে থাকে। তো প্রথম যদি বলি, প্রথমে অর্ডার কি তারা রিসিভ করে, দেখো এখানে লেখা আছে রিসিভড, অর্ডার রিসিভড, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। তাহলে প্রথমে এসে সে অর্ডার রিসিভ করবে এই স্টেজে এসে, হুম, তারপরে হ্যাঁ অর্ডারটাকে প্রসেস করবে। প্রথমে অর্ডার নেবে, নেওয়ার পরে অর্ডারটাকে প্রসেস করবে। অর্ডারটাকে প্রসেস করার ফলে পরে যেটি করবে সেটি হলো এটিকে শিপমেন্ট করবে, শিফট করবে। অর্ডার সেটা শিফটেড, শিফট, হ্যাঁ, শিপমেন্ট করা হবে। তারপরে এরা কিন্তু শুধু যে অর্ডার প্রসেসই করে না, তারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ করে থাকে, ওয়্যার হাউজিং। ওয়্যার হাউজিং মানে কি, গুদামজাতকরণ, তাই না? তোমরা নিশ্চয়ই জানো যে ওয়্যার হাউজিং শব্দের অর্থ গুদামজাতকরণ করা। এই স্টেজে এসে তারা গুদামজাতকরণ করে থাকে। তারা লজিস্টিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই প্রভাবশালী একটা কাজের মধ্যে হলো ওয়্যার হাউজিং। ওয়্যার হাউজিং এর ক্ষেত্রে সে কি করে, প্রথমে স্টোরেজ করে, স্টোরেজ করার পরে ওইটি স্টোর থেকে রাইট টাইমে রাইট প্লেসে রাইট পার্সনের কাছে কি করে, ডিস্ট্রিবিউশন করে থাকে। এটা তো মার্কেটিং লজিস্টিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আমরা মার্কেটিং এর লজিস্টিক্স যখন দেখেছি প্রিভিয়াস স্লাইডে, তখনও সেই বিষয়টি কিন্তু আমরা উপলব্ধি করতে পেরেছি। তারপরে এরা অটোমেটেড করে, হ্যাঁ। তারপরে দেখো ইনভেন্টরি, মজুদ মালের ক্ষেত্রে কিন্তু লজিস্টিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কার্যাবলী সম্পন্ন করে থাকে। কিরকম দেখি আমরা, যদি দেখি তাহলে আমরা দেখব, সরি, ইনভেন্টরি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইনভেন্টরি, হোয়েন টু অর্ডার, হাউ মাস টু অর্ডার, জাস্ট ইন টাইম। দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা এখানে বলা হয়েছে ইনভেন্টরির ক্ষেত্রে। ইনভেন্টরি ম্যানেজমেন্ট, অর্থাৎ এখানে লজিস্টিক্স কিন্তু ইনভেন্টরি ম্যানেজমেন্টের কাজটা করে থাকে। কিরকম করে, হোয়েন টু অর্ডার,
কোথায় কখন কিভাবে কি অর্ডার করতে হবে, এটি কিন্তু লজিস্টিক্স মেনটেন করে থাকে। দেখো হাউ মাস টু অর্ডার, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস মার্কেটিং এর জন্য, প্রোডাকশন ডিপার্টমেন্টের জন্য। হ্যাঁ, যে হাউ মাস টু অর্ডার, অর্থাৎ কতটুকু তুমি অর্ডার করবে। দেখো তোমার যা প্রয়োজন তার চেয়ে যদি বেশি অর্ডার করো, তাহলে কি এটি ইফেক্টিভ হবে? অবশ্যই ইফেক্টিভ হবে না, বরং এটি হিতে বিপরীত হতে পারে এবং এটা কস্ট ইফেক্টিভও হবে না। সেক্ষেত্রে হাউ মাচ টু অর্ডার, কতটুকু তুমি অর্ডার করবে, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটি আমাদের বিবেচনায় নিতে হবে প্রিয় শিক্ষার্থীরা, যেটি মার্কেটিং লজিস্টিক্স যে কাজটি কিন্তু করে থাকে। আবার এই মার্কেটিং লজিস্টিক কিন্তু জেআইটি, জেআইটি শব্দের অর্থ, শব্দটি তোমরা শুনেছো, এটি একটি ইলাবোরেশন, জেআইটি একটি অ্যাব্রিভিয়েশন। এই অ্যাব্রিভিয়েশনের ইলাবোরেশন হলো জাস্ট ইন টাইম, জে আই টি, জে আই টি ফর জাস্ট ইন টাইম, জে ফর জাস্ট, আই ফর ইন, টি ফর টাইম। ওকে ফাইন। জাস্ট ইন টাইম বলতে বোঝানো হচ্ছে যেখানে যেই জিনিসটি ঠিক যখন পৌঁছানো দরকার, ঠিক সেই মুহূর্তে ঠিক সেই সময় যদি পৌঁছাতে পারি, তবে সেটিকেই বলা হচ্ছে জাস্ট ইন টাইম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লজিস্টিক্স কিন্তু এই গুরুত্বপূর্ণ কাজটিও সম্পাদন করে থাকে। নিশ্চয়ই আমরা তাহলে বুঝলাম যে অর্ডার প্রসেস করে, ওয়্যার হাউজিং এর কাজ করে, ইনভেন্টরি ম্যানেজমেন্টের কাজ করে, আবার কিন্তু কি করে, ট্রান্সপোর্টেশনের কাজ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লজিস্টিক্স কিন্তু আমাদের ট্রান্সপোর্টেশনের কাজও করে থাকে, তাই না? এই লজিস্টিক্স এর ফাংশন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটি আলোচিত হচ্ছে। এটি সম্ভাব্য ও খুব বেশি সম্ভাবনাও আছে পরীক্ষায় আসবার মতো। আবার আমরা বিগত সালের প্রশ্নগুলো যদি একটু মিলিয়ে দেখি, তাহলে দেখবো যে এই প্রশ্নটা বেশ কয়েক বছরেই কাভার করেছে। তো সুতরাং পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট বলেও আমরা মনে করছি। দেখো তার লজিস্টিক্স, আমাদের লজিস্টিক্স ফাংশনের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো যে লজিস্টিক্যাল ফাংশনগুলোর মধ্যে ট্রান্সপোর্টেশন। তো শিক্ষার্থী বন্ধুরা, ট্রান্সপোর্টেশন শব্দের অর্থ কি আমরা নিশ্চয়ই জানি, যে যোগাযোগ ব্যবস্থা। তো লজিস্টিক্স, লজিস্টিক্স ফাংশনের মধ্যে এরা যোগাযোগ ব্যবস্থার কাজটিও সম্পন্ন করে থাকে, বিভিন্ন মাধ্যমে করে থাকে। তোমরা যদি দেখো তাহলে এখানে দেখো কি কি আমি কার্সর ঘোরাচ্ছি, এখানে একটু খেয়াল করো। হ্যাঁ, সরি, তাহলে দেখবে যে এখানে রেল, এখানে রেলের কথা বলা হয়েছে। রেলের মাধ্যমে আমরা পণ্য সামগ্রী এক জায়গা থেকে আরেক জায়গায় আনা নেওয়া করি, যেটা লজিস্টিক্স করে থাকে। আমরা ট্রাকের মাধ্যমে করতে পারি। আমরা যে ওয়াটার, হ্যাঁ, নদী পথে বা সমুদ্র পথে আমরা আনা নেওয়া করতে পারি। আর একটা বিষয় কিন্তু পাইপ লাইনের মাধ্যমে। পাইপ লাইন আমরা কখন ইউজ করি বলো তো? আমরা অনেক সময় যে জ্বালানি টাইপের যে তেলগুলো, এগুলো কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গা, মানে এক দেশ থেকে আরেক দেশে কিন্তু পাইপ লাইনের মাধ্যমে ট্রান্সপোর্ট করা যায়। হ্যাঁ, আবার এয়ারের মাধ্যমে করা যায়, যেগুলো বিশেষ করে সফিস্টিকেটেড আইটেম, সেগুলো আমরা এয়ারের মাধ্যমে করতে পারি। হুম, ইন্টারমোডালের মাধ্যমে করা যেতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে ট্রান্সপোর্টেশনের কাজটিও করে থাকে কে, লজিস্টিক্স। এটা গুরুত্বপূর্ণ একটা কাজ। তাহলে লজিস্টিক্স এর কি কি আমরা কাজ দেখলাম? এখানে অর্ডার প্রসেসিং এর কাজ দেখলাম, ওয়্যার হাউজিং এর কাজ দেখলাম, আমরা ইনভেন্টরির কাজ দেখেছি, ইনভেন্টরি ম্যানেজমেন্টের কাজটিও লজিস্টিক্স করে থাকে কিন্তু। আবার ট্রান্সপোর্টেশনের বিষয়টিও তারা দেখে, যে কস্ট আছে, কস্ট কিন্তু, কস্ট রিলেটেড যে বিষয়টা, অর্থাৎ কস্ট ম্যানেজমেন্ট, এটাও কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লজিস্টিক্সের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ, কস্ট ম্যানেজমেন্ট করা। ঠিক না? তো কস্ট ম্যানেজমেন্ট কিভাবে করে, চলো আমরা একটু দেখি। এখানে বলা হচ্ছে যে মিনিমাইজ কস্ট অফ অ্যাটেনিং লজিস্টিক্স অবজেক্টিভস। হ্যাঁ, মিনিমাইজিং কস্ট, কস্ট ইফেক্টিভ হতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মার্কেটিং ম্যানেজার যখন তোমরা হবে, মার্কেটিং ম্যানেজার হিসেবে তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে কস্ট ইফেক্টিভ যাতে হয়। মানে সবসময় মার্কেটিং ম্যানেজারদের মাথায় একটি কাজ করবে, প্রোডাকশন ডিপার্টমেন্টে যখন প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করবে, তখন মাথায় রাখতে হবে যে cost effectively, efficiency and effectiveness, এফিসিয়েন্সি এবং ইফেক্টিভনেস। তাহলে দুটি জিনিস বলতে বোঝানো হচ্ছে যে অত্যন্ত কত বেশি কম খরচে কত ইফেক্টিভ, কত ভালো একটা কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট তুমি কাস্টমারের হাতে উঠিয়ে দিতে পারবে, এটিকেই বলা হচ্ছে এফিসিয়েন্সি অ্যান্ড ইফেক্টিভনেস। ঠিক আছে? তো সেই বিষয়টিও কিন্তু আসলে মার্কেটিং লজিস্টিক্স, সেই বিষয়টি, সেই কার্যাবলী কিন্তু সম্পন্ন করে থাকে, সম্পাদন করে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে এই স্টেজে কি কি দেখতে পেলাম, যে মার্কেটিং এর বেশ কিছু লজিস্টিক্যাল ফাংশন তারা করে থাকে। এক নাম্বার হলো কি অর্ডার প্রসেসিং। অর্ডার প্রসেসিং কি কি ভাবে করে, রিসিভ করে, প্রসেস করে, শিফট করে। আর ওয়্যার হাউজিং অর্থাৎ গুদামজাতকরণের কাজটিও তারা করে থাকে। সেক্ষেত্রে স্টোর করে, প্রপার অ্যাঙ্গেলে সেটি ডিস্ট্রিবিউট করে, অটোমেটেড করে। আবার ইনভেন্টরি ম্যানেজমেন্টের কাজটিও তারা করে থাকে। কখন করবে, হোয়েন টু অর্ডার, হাউ মাচ টু অর্ডার, কতটুকু অর্ডার করতে হবে, সেই বিষয়গুলো কিন্তু লজিস্টিক্যাল ফাংশনারই একটা অন্তর্ভুক্ত। তারপর জিআইটি আমরা বলেছি জাস্ট ইন টাইম, মানে সঠিক সময়ে সঠিক জায়গাতে সঠিক পণ্যটি পৌঁছে দেওয়া। সেটি বলা হচ্ছে। ট্রান্সপোর্টেশনের কথা আমরা দেখলাম, এটি লজিস্টিক্যাল একটা ফাংশন। আবার কস্ট ম্যানেজমেন্ট, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মার্কেটিং এর জন্য। চলো এই রিলেটেড এর ধারাবাহিকতায় আরো কিছু কাজ কিন্তু আছে, সেগুলো যদি আমরা একটু দেখি। দেখো বাইং, সেলিং, এই যে ট্রান্সপোর্টেশন অলরেডি আমাদের আগের স্লাইডের আলোচনায় চলে আসছে। স্টোরিং, ওই যে গুদামজাতকরণ, ওয়্যার হাউজিং এর কথা বললাম, সেখানে চলে আসছে। এই যে স্ট্যান্ডার্ডাইজেশন এবং গ্রেডিং, অর্থাৎ ভালো পণ্যগুলোকে আলাদা আলাদা করা, তাদেরকে গ্রেডিং করা, ভালো পণ্যের ভিত্তিতে মার্কিং করা, সেটা আরেকটা কিন্তু আমরা নতুন কাজ দেখলাম। এটাও কিন্তু মার্কেটিং ফাংশন বলতে মার্কেটিং লজিস্টিক্স এর ফাংশনের মধ্যেও যায়, যদিও এটি ইউনিভার্সাল ফাংশন অফ মার্কেটিং, এটি কিন্তু মার্কেটিং লজিস্টিক্স এর ফাংশনের মধ্যেও যায়। ফাইন্যান্সিং, এই যে লজিস্টিক্যাল সাপোর্টের মধ্যে ফাইন্যান্সিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিস্ক টেকিং, হ্যাঁ, ইনফরমেশন প্রোভাইডিং, আবার কি বাইং, সেলিং এর কথা বলা হচ্ছে। এগুলো আমরা কিন্তু একটু খেয়াল করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা কি দেখলাম এতক্ষণে? এতক্ষণে আমরা দেখলাম লজিস্টিক্স কি, নেচার অ্যান্ড ইম্পর্টেন্স অফ মার্কেটিং লজিস্টিক্স, তারপরে লজিস্টিক্স ফাংশনগুলো। গোল অত বেশি গুরুত্বপূর্ণ ইস্যু নয়, যেহেতু সিলেবাসে ছিল তাই এখানে দেখানো হয়েছে। হুম। আবার মেজর লজিস্টিক্স ফাংশন, পরবর্তীতে গোল অফ লজিস্টিক্স সিস্টেম, এটা আলোচিত হবে ইনশাআল্লাহ। আর মেজর লজিস্টিক্স ফাংশন, সেগুলো আমরা দেখেছি যে লজিস্টিক্স কি কি কার্যাবলী সম্পন্ন করে থাকে। ইন্টিগ্রেটেড লজিস্টিক্স ম্যানেজমেন্ট বাকি আছে, চলো আমরা এটা একটু দেখে নিই। হ্যাঁ, আমরা এই অংশে যেটি আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে ইন্টিগ্রেটেড লজিস্টিক্স ম্যানেজমেন্ট। তো ইন্টিগ্রেটেড লজিস্টিক্স ম্যানেজমেন্ট কি, এটা আমাদের একটু জানা দরকার। এটি হলো প্রসেস। কিসের প্রসেস? ইন্টিগ্রেটেড লজিস্টিক্স হলো প্রসেস অফ প্ল্যানিং, ইমপ্লিমেন্টিং অ্যান্ড কন্ট্রোলিং the efficient, cost-effective flow and storage of raw material in process inventory finished goods. তাহলে এটা একটা প্রসেস। কিসের প্রসেস? প্ল্যান করার একটা প্রসেস, বাস্তবায়ন করার একটা প্রসেস, এবং কন্ট্রোল করা। কি? কন্ট্রোল দ্য এফিসিয়েন্ট, হ্যাঁ, কস্ট ইফেক্টিভলি ফ্লো অ্যান্ড স্টোরেজ অফ র ম্যাটেরিয়াল। হ্যাঁ, তোমার যখন কাঁচামাল লাগবে, কাঁচামালের ফ্লোটা যথেষ্ট থাকবে, আবার এগুলোকে স্টোরেজ করার কথা। হ্যাঁ, তারপরে ইনভেন্টরিকে প্রসেস করা, এবং ফাইনালি ফিনিশড গুডস তৈরি করে কাস্টমার হাতে তুলে দেয়। এই সব কিছুকে সঠিকভাবে ম্যানেজ করার যে প্রয়াস, ম্যানেজ করাকেই বলা হচ্ছে ইন্টিগ্রেটেড মার্কেটিং লজিস্টিক্স। হ্যাঁ, সরি শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই আমরা লজিস্টিক্স, ইন্টিগ্রেটেড লজিস্টিক্স ম্যানেজমেন্ট, সমন্বিত বলতে সব কিছুর একটা সমন্বিত বিষয়কে, রূপকে বলা হচ্ছে যে সমন্বিত বাজারজাত লজিস্টিক্স ব্যবস্থা। এই সব কিছুকে ম্যানেজ করা, অর্থাৎ প্ল্যান করা, ইমপ্লিমেন্ট করা, কন্ট্রোল করা, এফিসিয়েন্টলি করা, কস্ট ইফেক্টিভলি করা, হ্যাঁ, ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়াল ফ্লো থাকা, স্টোরেজ করা, সেগুলোকে প্রসেস করা, ইনভেন্টরিকে প্রসেস করা, বা সেগুলোকে ফিনিশ গুডসে পরিণত করা, এবং আলটিমেটলি সেটা কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া সঠিকভাবে, সেটিকে বলা হচ্ছে সব কিছুকে ম্যানেজ করতে পারা, ম্যানেজ করার কার্যাবলীকেই আসলে ইন্টিগ্রেটেড মার্কেটিং লজিস্টিক্স বলা হচ্ছে, এবং লজিস্টিক্স ম্যানেজমেন্ট বলা হচ্ছে। তাহলে তিনটি উপায়ে করা যায় যে শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখি আমরা, সেগুলো আমরা একটু দেখলাম। এখানে আমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে ইন্টিগ্রেটেড লজিস্টিক্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে। ম্যানেজ করা তো অত সহজ না, সহজসাধ্য কাজও নয় বটে। সেক্ষেত্রে আমাদের ক্রস ফাংশনাল টিম ওয়ার্ক করতে হবে। হ্যাঁ, ক্রস ফাংশনাল টিম ওয়ার্ক বলতে একটু শিক্ষার্থী বন্ধুরা ঠিক এরকমই হবে যে, দেখো, আমরা যখন কোনো একটা প্রোডাক্ট প্রডিউস করি, তাহলে কি সেই প্রোডাকশনটা একটা কোনো পার্টিকুলার বিভাগের উপরেই কি ডিপেন্ডেন্ট? তোমাদেরকে যদি প্রশ্ন করি, তোমরা নিশ্চয়ই উত্তর দিবে না।
এখানে কোনো পার্টিকুলার একটা বিভাগের সাথে জড়িত নয়। যেমন ধরো একটা কলম উৎপাদন করা হবে, 50,000 পিস কলম উৎপাদন করা হবে, তাহলে কোন কোন ডিপার্টমেন্ট এর সাথে জড়িত? মার্কেটিং ডিপার্টমেন্ট, যেমন ধরো প্রথমে আমার হলো প্রোডাকশন ডিপার্টমেন্ট জড়িত। প্রোডাকশন ডিপার্টমেন্ট কিভাবে কতটুকু কি করবে, এগুলোকে ফাইন্যান্সিং করার জন্য ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট জরুরি। হ্যাঁ, তারপরে সেগুলো র মেটেরিয়াল আসবার জন্য সাপ্লাই চেইন বিভাগ দরকার আছে। তারপর সেগুলো সঠিকভাবে হিসাব রাখবার জন্য অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের দরকার আছে। হ্যাঁ, সেগুলো লোক সঠিকভাবে রিক্রুটমেন্টের জন্য এইচআরএম দরকার আছে। তাহলে আমরা কি দেখলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? পরিশেষে সেটিকে প্রডিউস করার পরে মার্কেটিং ডিপার্টমেন্টকে দিতে হবে প্রসারের জন্য, ঠিক না? তারপর ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলো সেগুলো ডিস্ট্রিবিউট করবে, তারপর ফাইনালি কাস্টমারের কাছে যাবে এবং কনজিউমাররা সেগুলো কি করবে, কনজিউম করার ফলে স্যাটিসফাই হবে। তাহলে কতগুলো ডিপার্টমেন্ট এগুলোর সাথে সম্পর্কিত, এগুলোকে বলা হচ্ছে ক্রস ফাংশনাল টিম ওয়ার্ক। দেখো প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি একটা আরেকটা ডিপার্টমেন্টের সাথে সঠিক সমন্বয় না করে তাহলে কিন্তু কোনো কাজই সফল হবে না, এই প্রোডাকশনের কাজটি কিন্তু সফল হবে না। এই সফলতার জন্য মার্কেটিং বিভাগের যেরকম প্রয়োজন, একইভাবে প্রোডাকশন ডিপার্টমেন্টের প্রয়োজন, সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের প্রয়োজন, এইচআরএম ডিপার্টমেন্টের প্রয়োজন, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রয়োজন, সব ডিপার্টমেন্ট, ডিস্ট্রিবিউশন সবগুলোরই প্রয়োজন আছে। এই জন্য বলা হচ্ছে যে ক্রস ফাংশনাল টিম ওয়ার্ক, এটা আসলে সবগুলো ডিপার্টমেন্টের একটা টিম ওয়ার্ক। যদি টিম ওয়ার্ক সঠিকভাবে না হয় তাহলে কিন্তু এখানে সফলতা আসবে না। আর একটা বলা হচ্ছে যে ইন্টিগ্রেটেড লজিস্টিক্স ম্যানেজমেন্টের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো বিল্ডিং লজিস্টিক্স পার্টনারশিপ। এখানে বিল্ডিং মানে কি, লজিস্টিক্স পার্টনারশিপ তৈরি করতে হবে। মানে প্রত্যেক যে ডিপার্টমেন্ট আছে প্রত্যেককে বোঝাইতে হবে, ডিস্ট্রিবিউশন চ্যানেলকে বোঝাতে হবে যে ইয়েস, এই কোম্পানি তোমাদের, এই কাজ তোমাদের। দেখো যে তোমরা, আমরা একটা কথা বলি না যে ওন করা, কোনো একটা কিছুকে ওন করা, মানে নিজের মধ্যে সেটিকে নেয়া, নিজের মতো করে নেয়া, হ্যাঁ, সেটিকে ভালোবাসা, ভালোবেসে কাজটি সম্পন্ন করা। এই যে ওন করা যদি না হয়, প্রত্যেকের মধ্যে একটা পার্টনারশিপ তৈরি করতে হবে। সবাইকে বোঝাতে হবে যে হ্যাঁ, এই কোম্পানি তোমার, এই ডিপার্টমেন্ট তোমার, দায়িত্ববোধ তোমার। এই পার্টনারশিপ যদি বিল্ডিং করা যায় লজিস্টিক্স এর মধ্যে, তাহলে কিন্তু কাজগুলো খুব ইজি হবে, স্মুথলি হবে, সঠিকভাবে হবে, মোটিভেটেডলি হবে, ইন্সপায়ারিং ওয়েতে হবে। আর যদি তা না হয় তাহলে কিন্তু সেটি সঠিকভাবে ম্যানেজমেন্ট করা সম্ভব হবে না। 3PL বলতে এখানে আরেকটি কনসেপ্ট আছে, ইন্টিগ্রেটেড মার্কেটিং ম্যানেজমেন্ট, মার্কেটিং ম্যানেজমেন্টের ক্ষেত্রে, ইন্টিগ্রেটেড লজিস্টিক্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে, সেটি হলো 3PL, থার্ড পার্টি লজিস্টিক্স। 3PL অনেক সময় তোমাদের পরীক্ষায় ক বিভাগে এই প্রশ্নটিও আসতে পারে যে হোয়াট রিফার্স টু 3PL, মানে 3PL এর পূর্ণরূপ কি? 3PL শব্দের পূর্ণরূপ হলো থার্ড পার্টি লজিস্টিক্স, থার্ড পার্টি লজিস্টিক্স। তো থার্ড পার্টি লজিস্টিক্স এটি কিন্তু খ বিভাগের একটা প্রশ্ন হিসাবেও তোমাদের কাছে প্রশ্ন চাইতে পারে, পরীক্ষায় আসতে পারে যে থার্ড পার্টি লজিস্টিক্স কি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখি থার্ড পার্টি লজিস্টিক্স কি। আসলে থার্ড পার্টি লজিস্টিক্স বলতে বোঝানো হচ্ছে যে ধরো কোম্পানি কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট প্রডিউস করেছে, প্রডিউস করার পরে কাস্টমারের কাছে পৌঁছানোর যে কাজ, সেটি কোম্পানি তার নিজস্ব পরিবহনের মাধ্যমে করে না, বরং এটা অন্য কোনো কোম্পানিকে দেওয়া হলো যে সঠিকভাবে এই পরিবহনের কাজটি সম্পন্ন করবার জন্য। ধরো কোম্পানির নিজস্ব কোনো পরিবহন ব্যবস্থা নাই, কিন্তু আরেকটা কোম্পানি সফিস্টিকেটেড ওয়েতে শুধু সেই কাজটিই করে, পরিবহনের কাজটি করে, তাহলে আমি প্রোডাকশন করে কি করব, ওই থার্ড পার্টিকে, ওই কোম্পানিকে হাতে যদি তুলে দিই এটি ডিস্ট্রিবিউট করবার জন্য, সেই কোম্পানিকে আসলে এখানে বলছি থার্ড পার্টি। থার্ড পার্টি লজিস্টিক্স, এই কোম্পানি যে লজিস্টিক্স গুলো দেবে সবগুলো কাজ সে নিজেই করবে। হ্যাঁ, ফাইন্যান্সিং করবে, রিস্ক বেয়ার করবে, ট্রান্সপোর্টেশনের বিষয়গুলো দেখবে, তারাই আসলে নিজেই একটা সফিস্টিকেটেড কোম্পানি এই রিলেটেড কার্যক্রম করবার জন্য। তো সেক্ষেত্রে সেটিকে অন্য কোনো কোম্পানির যদি কোনো কারণে প্রোডাকশনের ক্ষেত্রেও হেল্প নেওয়া লাগতে পারে, যদি সেটি নেই সেটিকে বলবো থার্ড পার্টি লজিস্টিক্স। ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও হেল্প নেওয়া লাগতে পারে, সেক্ষেত্রেও সেটিকে আমরা বলবো থার্ড পার্টি লজিস্টিক্স। তাহলে নিশ্চয়ই তোমরা এতক্ষণ থার্ড পার্টি লজিস্টিক্স কি সেটি সম্পর্কেও সম্যক ধারণা পেয়েছো সে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে পরিশেষে আমরা যেটি দেখলাম সেটি হলো কি ইন্টিগ্রেটেড মার্কেটিং, হ্যাঁ, লজিস্টিক্স ম্যানেজমেন্ট, তাই না? ইন্টিগ্রেটেড লজিস্টিক্স ম্যানেজমেন্ট, তো ইন্টিগ্রেটেড লজিস্টিক্স সমন্বিত, হ্যাঁ, লজিস্টিক্স ব্যবস্থাপনা, সমন্বিত লজিস্টিক্স ব্যবস্থাপনার মধ্যে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখলাম। সেগুলো ক্রস ফাংশনাল টিম ওয়ার্কের মাধ্যমে হবে, লজিস্টিক্স পার্টনারশিপের মধ্যে হবে, 3PL এর মাধ্যমে হবে। তো
তো এই ছিল আমাদের আলোচনার বিষয় আজকে। চলো দেখি এই চ্যাপ্টারে যদি প্রশ্ন আসে তাহলে কি ধরনের প্রশ্ন আমাদের কাছে আসতে পারে আমরা একটু দেখে নিই। সেটা হলো বাজারজাতকরণ লজিস্টিক্সের প্রকৃতি গুরুত্ব আলোচনা করো, যেটি আমরা করেছি ইতোমধ্যে। হ্যাঁ, এখানে আরেকটি প্রশ্ন হতে পারে ঠিক এরকম, বাজারজাতকরণ লজিস্টিক্সের লক্ষ্যসমূহ কি কি আছে, এটি আলোচনা আমাদের হয় নাই। এটি আলোচনা খুব বেশি গুরুত্ব বহন করে না, সিলেবাসে আছে, এই জন্য আমাদের এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাই হোক, পরে দেখেছি আমরা বাজারজাতকরণ লজিস্টিক্সের কার্যাবলী, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমাদের আগামী পরীক্ষায় আসার মতো, যেটি বিগত সালেও আসছে, বহু পরীক্ষায় আসছে। বাজারজাতকরণ লজিস্টিক্সের কার্যাবলী আমরা দেখেছি। তারপরে ইন্টিগ্রেটেড লজিস্টিক্স, মার্কেটিং লজিস্টিক্স এর ম্যানেজমেন্ট, বাজারজাতকরণ লজিস্টিক্স ব্যবস্থাপনা যে কাজ, সেটি আমরা আসলে পড়েছি। তোমরা যদি যা পড়েছি, আলোচনা যা হয়েছে, এটি যদি সুচারুভাবে পরীক্ষায় তোমরা লিখতে পারো, আশা করি তোমরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে। তোমাদের ভবিষ্যৎ ভালো হোক, মঙ্গলময় হোক। তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদ থাকো, ভালো থাকো। সবাইকে সাধুবাদ জানাচ্ছি। আজকের লেকচার এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আশা করি তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটি লেকচারে। ধন্যবাদ সবাইকে।